রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, দ্রুত ফাঁসি চান বাবা। ৩ মাসের রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে মত স্বরাষ্ট্রমন্ত্রী। বাজেট অধিবেশন শুরু, রামিসা সহ 4 শিশু হত্যায় সংসদে শোক। লোডশেডিং ও গ্যাসের সংকটে হাহাকার এমপিদের, সমাধানের আশ্বাস মন্ত্রীর। গণতান্ত্রিক বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা এবার। শিক্ষায়, বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রস্তুত না হলে টিকে থাকা কঠিন হবে বলেছেন প্রধানমন্ত্রী। উত্তাপহীন ভোটে হলো বিসিবির নির্বাচন। সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হলেন তামিম ইকবাল, সহ সভাপতি ফাহিম সিনহা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী উভয়ই সন্তুষ্ট। দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি করেছেন রামিসার বাবা। রিপোর্ট জিয়া খানের। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়কে ঘিরে রবিবার সকাল থেকে পুরান ঢাকার আদালত পাড়ায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সকাল 8:30টার দিকে কড়া পুলিশি পাহারায় আদালতে নিয়ে আসা হয় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। তাদেরকে রাখা হয় গারদখানায়। রায় ঘোষণার সময় 2 আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। রায় পড়ার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রামিসার স্বজনরা। রায়ে 2 আসামিকেই সর্বোচ্চ শাস্তি দেন বিচারক। একই সাথে আসামি সোহেল রানাকে 5 লাখ টাকা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেন। দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। এই মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগে যাবে, আপিল বিভাগে যাবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির নিকট যাবে কিনা সেটার এই যে প্রসেস, এটা হলো ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এই ইন অ্যাকর্ডেন্স উইথ ল এর যে ডিউ প্রসেস অফ ল, এটাকে আমরা কিন্তু বাইপাস করতে পারবো না। রামিসা হত্যায় আসামি স্বপ্না আক্তার সহযোগী হলেও তার কেন সর্বোচ্চ শাস্তি হলো তারও ব্যাখ্যা দেন মহানগর পিপি। নারী শিশু নির্যাতন দমন আইনে আছে যে 9-এর 2 ধারায় যেই অপরাধটি হবে, এই অপরাধকারী যেই শাস্তি বিধান হবে এবং তাকে এই ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায় বলা আছে যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে। বিচার কাজকে সহযোগিতার উদ্দেশ্যে আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে কাজ করেছেন বলে দাবি এই কৌশলীর। এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয়নি। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ের পর নিজের প্রতিক্রিয়া জানান রামিসার বাবা। আমি আলহামদুলিল্লাহ 100% খুশি এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকরের মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা, সেটা মিটবে। রায় ঘোষণার আগে থেকে আদালত পাড়ায় বিচার প্রার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল পর্যাপ্ত। শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যার পর মাত্র 20 দিনের মাথায় আলোচিত মামলাটির রায় ঘোষণা করলেন বিচারক। এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন সাধারণ মানুষ। এই রায়ের ফলে ভবিষ্যতে অপরাধীরা এই ধরনের অপরাধ করতে ভয় পাবে এবং বিরত থাকবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি করলে 3 মাসের মধ্যেই রামিসা হত্যা মামলার রায় কার্যকরের আশা করছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর এই মামলার দ্রুত রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত থেকে পুশিন ঠেকাতে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় সচিবালয়ে ব্রিফিং করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশের বিচার বিভাগের ইতিহাসে মাত্র 6 কার্য দিবসে এ মামলার রায় দেয়া হয়েছে, যা উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা করেন আইনমন্ত্রী। তিনি জানান, অন্যান্য ডেথ রেফারেন্সের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রামিসা হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন। আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। এখন আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত সমস্যা সহ নানা ইস্যুতে ভারতের সাথে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করে সমাধান করা হবে। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। তবে এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ। এদিন শিশু রামিসা সহ 4 শিশু ধর্ষণ ও হত্যায় শোক প্রকাশ করা হয় সংসদে। সেই সাথে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ সাবেক 16 মন্ত্রী ও এমপির মৃত্যুতে। প্রশ্নোত্তর পর্বের বড় অংশ জুড়ে ছিল দেশজুড়ে লোডশেডিং ও গ্যাসের সংকট নিয়ে সংসদ সদস্যের হাহাকার। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমদও প্রতিশ্রুতি দেওয়ার আগে বিদ্যুৎ মন্ত্রীকে আরও স্টাডি করে নেওয়ার পরামর্শ দেন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। রবিবার শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। বিকেল 3টায় শুরু হওয়া এই অধিবেশনে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। এর পরপরে রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মারা যাওয়া সাবেক মন্ত্রী, এমপি ও বিশিষ্টজনদের চিরবিদায়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক জানানো হয় পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার রামিসা সহ 4 শিশুর মৃত্যুতেও। আমাদের মধ্য থেকে যে সমস্ত মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, হুইপ ইন্তেকাল করেছেন, ওনাদের জন্য শোক প্রস্তাব এনেছি। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। পরে সংসদে 300 বিধিতে বিবৃতি দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার হওয়ায় আদালতের প্রতি আস্থা ফিরেছে। যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে জেলায় জেলায় দীর্ঘ লোডশেডিং এবং প্রতিশ্রুতি অনুযায়ী সার কারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্যরা। মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে 1 মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো 1 মাস 3-4 দিন পার হয়ে গেছে মাননীয় স্পিকার, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। এই জবাবের পরপরই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারা বিদ্যুৎ মন্ত্রীকে আরো সতর্ক থাকার পরামর্শ দেন স্পিকার। মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয়
আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। এদিন সংসদে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অবৈধ কাজের পক্ষে থাকা গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রশ্ন তোলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে। এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের পক্ষে বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর আগে সংসদে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ দিচ্ছে সরকার। জিডিপির অনুপাতে বরাদ্দ তেমন বড় লম্ফন না হলেও টাকার অঙ্কে বাড়ছে দুটি খাতের আকার। বাজেট বাড়ানো ইতিবাচক বললেও বিশ্লেষকরা বলছেন মূল গলদ বরাদ্দের গুণগত বাস্তবায়নে। এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কঠোর নজরদারি এবং দুর্নীতিমুক্ত বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দেশের মানুষের দৈনন্দিন জীবনযাপনে সবচেয়ে বড় উদ্বেগের নাম চিকিৎসা। একজন রোগীকে তার স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৪% খরচ করতে হয় নিজের পকেট থেকে। বিশ্বের বেশিরভাগ দেশে স্বাস্থ্যসেবার জন্য বাজেটে জিডিপির 5 ভাগের বেশি অর্থ বরাদ্দ দিলেও বাংলাদেশে এই হার 1% নিচে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার এ খাতে বরাদ্দ বাড়াচ্ছে এবার। সাধারণ রোগীদের খরচ বাড়াতে স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ যাচ্ছে প্রায় দ্বিগুণ। দুর্বলতাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, শুধুমাত্র বরাদ্দ দিয়ে তো আর বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। বা বাজেটের মাধ্যমে যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বা তার যে রাজনৈতিক কমিটমেন্টকে সে ডেলিভার করতে চাচ্ছে, সেইটা তো উনি বাস্তবায়ন করতে পারবেন না যদি ওখানে দুর্নীতি থাকে। স্বাস্থ্য খাতের ভেতরে যদি অনেকগুলো জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ বিনিয়োগে যায়ই নাই। নারী স্বাস্থ্যে বিনিয়োগ সরকারকে করতেই হবে আমাদের মাতৃমৃত্যুর হার কমানোর জন্য, এবং আমরা যে রিসেন্ট আমরা শিশু মৃত্যু দেখলাম, ডিমান্ড সাইড রেডি করলাম, আমার সাপ্লাই সাইড কোথায়? তাহলে সাপ্লাই সাইডের জন্য আমার সার্ভিস প্রোভাইডারদের রেডি করতে হবে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বাজেট দিতে হবে। গুরুত্ব বিবেচনায় উন্নয়ন বাজেটে এবার চতুর্থ অবস্থানে শিক্ষা খাত। এ খাতে সরকার এবার বাড়তি নজর দেওয়ার পরও মোট বাজেটের তুলনায় বরাদ্দ কমছে বেশ খানিকটা। বিশ্লেষকরা বলছেন শুধু ডিগ্রি অর্জনের দিকে নজর না দিয়ে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ ও দক্ষতা বাড়ানোয় জোর দিতে হবে। সরকারের এখন উচিত প্রাথমিক শিক্ষায় খুব ভালোভাবে ইনভেস্ট করা। সেকেন্ড, আমি বলবো আমরা যদি তাদেরকে প্রপার জনশক্তি হিসাবে গড়ে তুলতে চাই তাহলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তো আমি বলবো এই দুটো জায়গা এই বছর এই বাজেটে প্রাধান্য পাক। মিড ডে মিল বা ট্যাবের মতন জায়গাগুলো হয়তো সহজে আনার সুযোগ আছে, কারণ সেটার নীতিগত সিদ্ধান্ত হলেই হয়। কিন্তু সরকার যখন বলছে যে তারা নতুন করে কারিকুলাম ডেভেলপ করবে, সেটার জন্য টিচারের ট্রেনিং দরকার হবে, অথবা নতুন একটা তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থাকে তারা আনবেন, তখন কিন্তু আপনার নতুন বরাদ্দটা পরবর্তীতে দরকার হবে। শুধু কর্মসংস্থানের বাজারে তৈরি হওয়া শূন্যতা দূর করতে মানসম্মত শিক্ষা ও গবেষণায় সরকারকে বাজেট বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন শোষণ শুধু দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, কিংবা দেশের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকেই অকার্যকর করে দেয়নি, দেশের শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। তিনি বলেন, শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রস্তুত হতে হবে, নইলে আগামী দিনে টিকে থাকা কঠিন হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপর শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। একটি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে
ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে, সেজন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। অটোমেশন এবং এআই চালিত প্রযুক্তির কারণে হয়তো অনেক পুরনো পেশায় কর্মসংস্থান যেমন ঝুঁকির মুখে পড়েছে কিংবা অবলুপ্ত হয়েছে, একই সঙ্গে প্রচুর পরিমাণ নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও হয়তো সৃষ্টি হয়েছে। সুতরাং প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেনসিক সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল কমিউনিকেশন, কগনিটিভ এম্পাওয়ারমেন্ট, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির মতন সফট স্কিলের বিষয়সমূহ ছাড়া শিক্ষা কারিকুলাম মনে হয় পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারে না। আগামী দিনগুলোতে এইসব বিষয়গুলি সম্পর্কে উদাসীন থাকলে কর্মে সাফল্য অর্জনও বোধহয় অসম্ভব হতে পারে। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। তারেক রহমান বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার এই চলমান সময়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়। উচ্চশিক্ষা নিয়েও শিক্ষিত শিক্ষার্থীদের অনেককে বেকার থাকতে হয় দুঃখজনকভাবে। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন সর্বোচ্চ একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেও ব্যবহারিক, প্রায়োগিক কিংবা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিত মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়। সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসাবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী আশা করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে অধিক গুরুত্ব দিবেন এবং যত্নশীল থাকবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে দেশপ্রেমিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জাতিকে কলঙ্কমুক্ত করতে এরই মধ্যে ৬,০০০-এর বেশি অমুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জিয়াউর রহমান যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন এবার সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। মেজবা রহমানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে যাতে তারা কোনোভাবেই বঞ্চিত না হয়।
ফ্যাসিবাদী সরকার দেশকে লন্ডভন্ড করে পালিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার। তা রুখতে স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। ৭১-এ যারা এই মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তারা আরেকদিকে যারা এই দেশটাকে লন্ডভন্ড করে দিয়ে পালিয়েছে সেই ফ্যাসিবাদ, এরা এক হয়েছে দেশপ্রেমিক সরকারকে হটানোর জন্য। এদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করে মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে সরকার জাতিকে কলঙ্কমুক্ত করতে চায় বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এর মধ্যে ৬,০০০-এর বেশি অমুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমার জানা মতে ৬,০০০-এর অধিক অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ করা হয়েছে, যে আগামী দিনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও পুনর্গঠন করে সেখানে সঠিক ব্যক্তিদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ৭২ থেকে ৭৫ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধ্বংস করা হয়েছে। ৭১-এর যে মুক্তিযুদ্ধ, মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু ৭২ থেকে ৭৫ 3 বছর, মাত্র 3 বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষ কি দেখলো, সেই প্রত্যাশা ধ্বংস হয়ে গেছে। অনুষ্ঠানে সবাই মিলে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিসিবি নির্বাচন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন তামিম ইকবাল। রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হয় উত্তাপহীন ভোটে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। সেখানে ক্যাটাগরি 2 থেকে 12 জন পরিচালক নির্বাচিত হয়েছেন, আর তামিম ইকবাল পেয়েছেন সর্বোচ্চ 73 ভোট। মনির হোসেন খানের রিপোর্ট। দেশের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া ফেডারেশন, তাই বিসিবি নির্বাচন মানেই উৎসবের আমেজ। তবে এবার কিছুটা ব্যতিক্রম। মিরপুর হোম অফ ক্রিকেট আঙিনায় সমর্থকদের ভিড় ছিল, তবে সেখানে মিডিয়া যাওয়ার অনুমতি ছিল না। প্রেস বক্সের জায়ান্ট স্ক্রিনেই সংবাদকর্মীদের নিতে হয়েছে নির্বাচনী উত্তাপ। 3 ক্যাটাগরিতে 23 পরিচালক পদের 8 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ক্যাটাগরি 1-এ নির্বাচন হয়েছে শুধু খুলনা ও বরিশাল বিভাগে। সেখানেও কারা নির্বাচিত হবেন অনেকটাই নিশ্চিত ছিল, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। বরিশাল থেকে মিজানুর রহমান 5-1 ভোটে নির্বাচিত হয়েছেন। খুলনা থেকে শান্তনু ইসলাম ও শফিকুল আলম দুজনই 10 ভোট করে পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ মিজানুর রহমান পেয়েছেন 5 ভোট, মুনতাসির আলম চৌধুরী পেয়েছেন 1 ভোট। মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। খুলনা বিভাগে মোহাম্মদ শফিকুল আলম 10 ভোট, মোহাম্মদ শান্তনু ইসলাম 10 ভোট, মোহাম্মদ আব্দুল সালাম 2 ভোট। মোহাম্মদ শফিকুল আলম ও শান্তনু ইসলাম সমান সংখ্যক ভোট 10 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যা কিছু উত্তাপ ছিল ক্যাটাগরি 2-এ। ঢাকার ক্লাব কোটা থেকে 12 পরিচালক পদের জন্য প্রার্থী ছিলেন 16 জন। 76 জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন তামিম ইকবাল সহ 12 জন। সভাপতি পদে একক প্রার্থী হিসাবে জনাব তামিম ইকবাল খানকে চূড়ান্তভাবে সভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। দীর্ঘমেয়াদের দায়িত্ব পেয়ে তামিম ইকবাল জানালেন, গত 1.5 বছরে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সেই ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে মূল লক্ষ্য। যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করব না, কারোর দিকে আঙ্গুল দিব না, বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। আমরা আশা করি যে পূর্বাঞ্চলে জিনিসটা আমরা স্টার্ট করে দিতে পারবো। দ্য হোল প্রজেক্ট, আপনি যদি পুরো প্রজেক্টটার বিষয়ে চিন্তা করেন, ইট রিকোয়ার্স আ লট অফ মানি। ওটার জন্য আমাদের অবশ্যই গভর্নমেন্টের একটা বড় সাপোর্ট দরকার হবে। তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি ও এই নির্বাচন নিয়ে সমালোচনা হয়েছে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে। প্রশ্ন উঠেছে বিসিবির গঠনতন্ত্র নিয়েও। এসব বিষয়ে সবার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি। বিসিবি টিভি পরে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।
আদ্দিন হাসপাতালে নিহত 6 শিশুর প্রতিটি পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালটির আইনজীবী শিশির মনির। ভুক্তভোগীদের সাথে আলোচনার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে 48 ঘন্টা সময় চেয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী পরিবার সকলের সম্মতিতে একসাথে বসে ভুক্তভোগী প্রত্যেক পরিবারের জন্য 80 লক্ষ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। একই সাথে আদ্দিন কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে একটি চিঠি পাঠিয়ে জবাব দেওয়ার জন্য 48 ঘন্টা সময় আবেদন করেছেন। ইসলামী ব্যাংক থেকে রবিবার মাত্র একদিনেই 1,500 কোটি টাকার আমানত তুলে নিয়েছেন আতঙ্কিত গ্রাহকরা। এমন তথ্য জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন। তিনি বলেন, এর আগে গত সপ্তাহেও আন্দোলনের সময় প্রায় 3,500 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। বর্তমানে যে সংকট, বাংলাদেশ ব্যাংক তা নিরসনে এগিয়ে আসবে বলে আশাবাদী তিনি। গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেন আলতাফ হোসেন। আমরা সারা দেশে যেটা জানতে পারতেছি যে কিছু গ্রাহক আতঙ্কিত হইয়া বিভিন্ন মিডিয়ার খবরে, সোশ্যাল মিডিয়ার খবরে তারা বিভ্রান্তিতে পড়ে তারা টাকা উঠানোর চেষ্টা করতেছে। তাদের উদ্দেশ্যে একটাই কথা যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কারণ ইসলামী ব্যাংকের নিজস্ব আর্থিক ভিত্তিও মজবুত, তারল্য সংকট কতটা নাই আমাদের। পাশাপাশি হলো আপনারা জানবেন যে বাংলাদেশ ব্যাংকও সবসময় আমাদের পাশে আছে, আগেও ছিল, ভবিষ্যতে তারা থাকবে, তারা প্রতিশ্রুতি দিয়েছে। গ্রাহকের আতঙ্কিত কোনো কারণ নেই, তাদের টাকা সুরক্ষিত আছে, তারা যখন খুশি তাদের টাকা উঠাইতে পারবে। অনুরোধ করবো এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকেও আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা তাদের পাশে আছি এবং তাদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, এজন্য আমরা যা কিছু করার সেটা আমরা করব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, দ্রুত ফাঁসি চান বাবা। 3 মাসে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে মত স্বরাষ্ট্রমন্ত্রী। বাজেট অধিবেশন শুরু। রামিসা সহ 4 শিশু হত্যায় সংসদে শোক। লোডশেডিং ও গ্যাসের সংকটে হাহাকার এমপিদের, সমাধানের আশ্বাস মন্ত্রী। গণতান্ত্রিক বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা এবার। শিক্ষায়, বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রস্তুত না হলে টিকে থাকা কঠিন হবে বলেছেন প্রধানমন্ত্রী। উত্তাপহীন ভোটে হলো বিসিবির নির্বাচন। সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হলেন তামিম ইকবাল, সহ সভাপতি ফাহিম সিনহা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।